সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন হেলথ ফর লাইফ অনুষ্ঠানে পাওয়ার্ড বাই টিভ ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং সাথে আছি আমি ডাক্তার অর্থি চক্রীভ। একজন ব্যক্তির সৌন্দর্যের অনেকখানি নির্ভর করে তার সুন্দর দাঁতের উপর। তবে কেবলমাত্র সুন্দর দাঁতের অভাবে অনেকেই প্রাণ খুলে হাসেন না। দর্শক, সঠিক সময়ে সঠিক যত্ন এবং পরিচর্যায় দিতে পারে আপনার সুন্দর দাঁতের বহিঃপ্রকাশ। তবে আমরা কি করে আমাদের দাঁতকে আর একটু সুন্দর করতে পারি এবং সেই সাথে দাঁত এবং মুখের যত্ন নেওয়াটা কি কারণে জরুরি এবং আমরা কি করি বা নিজেকে সুরক্ষিত রাখতে পারি, এই সকল বিষয়গুলো নিয়ে আজ আমরা আলোচনা করব। এবং এ বিষয়ে আলোচনায় আজ স্টুডিওতে আমাদের সাথে আছেন ডাক্তার মোহাম্মদ নাসিম হায়দার, যিনি ওরাল ও ম্যাক্সিলোফেশিয়াল সার্জন, সহকারী অধ্যাপক স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল। স্যার, স্বাগত আমাদের আজকের আয়োজনে। আসসালামু আলাইকুম। চ্যানেল 24 এর সকল দর্শককে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। স্যার, আমরা যেমনটি বলে থাকি যে একজন ব্যক্তির ব্যক্তিত্বের বহিঃপ্রকাশও ঘটিয়ে থাকে তার সুন্দর দাঁত, এবং দাঁত যদি সুন্দর না হয়ে থাকে কিংবা দাঁতের যদি কোনো জটিলতা হয় সেটা কিন্তু একজন ব্যক্তির নানাভাবে জটিলতার কারণ হয়ে দাঁড়ায়। তো একটু জানতে চাই, দাঁত এবং মুখের যত্ন বলতে আমরা কি বুঝি এবং কি কারণে যত্ন নেওয়াটা এত জরুরি? ধন্যবাদ। আসলে আমাদের মুখের সৌন্দর্যের বহিঃপ্রকাশ হলো সুন্দর দাঁত। তো সুন্দর দাঁত এবং মুখগহ্বরের পরিপূর্ণ যত্ন নেওয়ার জন্য আমাদের কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে। প্রথমত, আমাদের দাঁতের যে অবস্থান, আমাদের মুখে যে দাঁত যে বিন্যস্ত অবস্থায় আছে এবং এই দাঁত এবং মুখগহ্বর দিয়ে আমরা দৈনন্দিন যে খাওয়া দাওয়া করি, সে খাওয়া দাওয়া করার মাধ্যমে দাঁতের ফাঁকে কিছু খাদ্যকণা এবং মুখে কিছু ব্যাকটেরিয়া জমা থাকে এবং এই খাদ্যকণা এবং ব্যাকটেরিয়াগুলোকে নিয়মিত আমাদের পরিষ্কার করতে হবে। এবং এই পরিষ্কার পদ্ধতি এবং পরবর্তীতে যদি দাঁতের ভিতরে কোনো ধরনের ক্যাভিটি বা ক্যারিজ ডেভেলপ হয়, সেই ক্যারিজের চিকিৎসা বা দন্তক্ষয়ের চিকিৎসা এবং মুখগহ্বরে যদি আমাদের কোনো ধরনের স্বাভাবিক থেকে অস্বাভাবিক পরিবর্তন হয়, তাহলে সেই পরিবর্তনগুলোকে আমাদের লক্ষ্য করে আমাদের সমন্বিত চিকিৎসা নিতে হবে। এবং এই সমন্বিত চিকিৎসার ক্ষেত্রে প্রথমে আমরা বলবো মুখের সেবা, স্বাস্থ্যসেবাটা, সেটা আমাদের নিয়মিত প্রতিদিন দাঁত ব্রাশ করতে হবে। দাঁত ব্রাশ সকালে এবং রাতে আমরা দুবেলা বলি থাকি, এই কারণে আমরা সারাদিন যে খাদ্য দ্রব্য গ্রহণ করি, আমাদের মুখের যে অভ্যাসগুলো আছে সেই অভ্যাসগুলোকে আমরা এই ব্রাশিংয়ের মাধ্যমে আমাদের স্বাভাবিক প্রক্রিয়াতে আনার জন্য আমরা দুবেলা ব্রাশ করার জন্য বলে থাকি। সাধারণত আমরা সকালে এবং রাতে খাদ্যাভ্যাসের পরে ঘুমোতে যাওয়ার আগে নিয়মিত ব্রাশ করার জন্য বলে থাকি। এবং এই দুটো কাজ করলে আমাদের স্বাভাবিক যে দাঁতের ভিতরে যে খাদ্যকণাগুলো থাকে এবং ব্যাকটেরিয়াগুলো বা প্লাক জমা থাকে সেগুলো দূরীভূত হয় এবং পরবর্তীতে এখান থেকে রোগ তৈরি হওয়ার সম্ভাবনা কমে যায়। তো আমরা তো সঠিকভাবে ব্রাশ করার পদ্ধতি কিংবা কিভাবে টুথপেস্ট ব্যবহার করতে হবে বা আমাদের মধ্যে অনেক মিথ রয়েছে, যেমন আমরা টুথপিক ব্যবহার করছি, ডেন্টাল ফ্লস ব্যবহার করে পরিবর্তে যখন সামনে যেটা পাচ্ছি টুথপিক, পিন বা আলপিন, যে কোনো ধরনের জিনিস, এটি তাদের জন্য কতটুকু ক্ষতির কারণ হতে পারে? জি, এটা একটা অবশ্যই গুরুত্বপূর্ণ কোশ্চেন। সাধারণত আমরা আমাদের দাঁতের যে বিন্যস্ত থাকে, আমাদের দাঁতের বিন্যস্তগুলো এবং উপরে নিচে এভাবে থাকে। তো আমাদের ব্রাশগুলো ঠিক ওভাবে তৈরি করা, আমরা সাধারণত উপরে এবং নিচে আমরা ব্রাশ করে থাকি এবং ব্রাশের যে ব্রিসেলগুলো থাকে এই ফাঁকাগুলো থেকে খাদ্যকণাগুলোকে বের করতে সাহায্য করে। আর টুথপিক বা আলপিন যে ধরনের কথা বলেন, এগুলো অবশ্যই আমাদেরকে পরিহার করতে হবে, কারণ দাঁতের ফাঁকে যখন খাদ্যকণা জমা হয় তখন আমরা সাধারণত ডেন্টাল ফ্লস বা সুতা জাতীয় এক ধরনের একটা প্রসিডিউর আছে, সেটাকে আমরা ডেন্টাল ফ্লস বলি। সেটা দিয়ে আমাদের দুই দাঁতের ফাঁকে যে খাদ্যকণাগুলো জমা থাকে বা খাবার জমা থাকে বা কোনো ধরনের খাবার আটকে থাকে, সেগুলোকে নিয়মিত পরিষ্কার করলে আমাদের দুই দাঁতের ফাঁকে যে স্পেস আছে সেই স্পেসটা বৃদ্ধি পায় না। বাট আমরা যদি টুথপিক বা আলপিন বা এ ধরনের মানে ডেন্টাল চিকিৎসা বহির্ভূত কোনো কিছু দিয়ে আমরা এ ধরনের অভ্যাস করে ফেলি, তাহলে আমাদের দাঁতের ফাঁকের মাড়ি এবং স্পেসটা বেড়ে যায়, ফাঁকাটা বড় হয়ে যায়, তখন আরও বেশি খাবার জমা হয়। সেই জন্য আমরা সাধারণত বলে থাকি, যখনই আপনার দাঁতের ফাঁকে কোনো ধরনের খাদ্যকণা জমা হবে, আপনার অলওয়েজ সবসময় ডেন্টাল ফ্লস বা সুতা ইউজ করবেন। সেটা আপনাকে বড় ধরনের আরও বেশি খাদ্যকণা জমা হওয়া বা ফাঁকা হওয়া থেকে আপনাকে সাহায্য করবে। একদমই স্যার, যে প্রসঙ্গটি আনলেন যে মাড়ির মাঝে যে স্পেসটা, এখানে খাদ্য কণা জমে যেতে পারে যদি আমরা প্রপারলি ব্রাশিংটা না করি। তো
তো খাদ্য কণা জমে গিয়ে আমরা কিন্তু অনেকের ক্ষেত্রে লক্ষ্য করে থাকি যে আমাদের দেশের অনেক ব্যক্তিরাই কমপ্লেন করছে যে মাড়ি ফুলে গিয়েছে বা দাঁত এবং মাড়িতে প্রদাহ হয়েছে। এই প্রদাহ কি কেবল খাদ্য কণা জমে গিয়ে হতে পারে নাকি আরো কোনো কারণ রয়েছে? দুটো কারণ, একটা হলো খাদ্যকণা যখন আমরা প্রপারলি পরিষ্কার না করি, নিয়মিত পরিষ্কার না করি, তাহলে সেই খাদ্যকণাটা ওখানে থেকে যায়। থেকে যাওয়ার ফলে আমাদের মুখে এক ধরনের স্বাভাবিক কিছু জীবাণু বসবাস করে, সেটা নিয়ে আমরা চলি। তো খাদ্যকণা এবং জীবাণু এই দুটো প্রক্রিয়া মিলে ওখানে এক ধরনের একটা অ্যাসিড তৈরি হয়। সেই অ্যাসিডটা দাঁতের যে উপরে এনামেল বলি আমরা, যে সারফেসটা আছে ওটাকে ক্ষয় করে ফেলে, এবং দন্ত ক্ষয় বলি আমরা। এই ক্ষয় করে ফেললে ওখানে একটা ক্যাভিটি তৈরি হয়। ক্যাভিটি তৈরি হলে ওখানে আরও বেশি খাদ্যকণা জমা হয়, এবং এই ক্যাভিটিটা যখন আমাদের দাঁতের ভিতরে যে শিকড়ে যে মূল আমরা বলি যে পাল্প চেম্বার, বা যেখানে আমাদের স্নায়ু থাকে এবং রক্ত সঞ্চালনের যে নালীগুলো থাকে, ওই পর্যন্ত পৌঁছে গেলে সাধারণত ওই নালী এবং রক্ত নালীগুলোতে এক ধরনের প্রদাহ তৈরি হয়। তখন আমরা পেশেন্টকে ডেন্টাল পেইন বা দাঁতের ব্যথা নিয়ে আমাদের কাছে আসে। আচ্ছা। আর একই সাথে দাঁতের চারপাশে যদি আমাদের নিয়মিত ব্রাশিং না করা হয়, তাহলে দাঁতের চারপাশে প্লাক জমা হয়। সেই প্লাকটা যদি নিয়মিত পরিষ্কার না করা হয়, সেটা আরও বেশি জমা হয়ে ক্যালকুলাস বা শক্ত পাথরের মতো একটা বস্তু, আমরা যেটাকে মেডিকেল টার্মে ক্যালকুলাস বলি, সেটা জমা হয়। দীর্ঘদিন ধরে যদি সেটা জমা হয়, তাহলে দাঁতের মাড়িতে তখন প্রদাহ তৈরি হয়, এবং আচ্ছা। মাড়িতে প্রদাহ তৈরি হওয়ার ফলে মাড়িটা ফুলে যেতে পারে, এবং মাড়ি থেকে রক্ত পড়তে পারে, এবং মুখে দুর্গন্ধের সম্ভাবনা বেশি থাকে। তার মানে মাড়িতে ক্যালকুলাস হওয়াটাও একটি অতীব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। জি। তো ক্যালকুলাস হয়ে গেলে সেক্ষেত্রে করণীয় কি? ক্যালকুলাস হয়ে গেলে সাধারণত আমাদের দেশের আমরা রোগীদেরকে ক্যালকুলাস যখন হয়ে যাওয়ার পরে যখন তার মাড়ি প্রদাহ হয়, তখন আমরা তাদেরকে পেয়ে থাকি চিকিৎসা নেওয়ার জন্য। কিন্তু সাধারণত আমাদের উপদেশ হলো, আপনাদের মুখে যখন ক্যালকুলাস বা প্লাক, বা আপনি যখন দেখবেন যে আপনার দাঁতের এবং মাড়ির গোড়াতে আপনার দাঁতের যে রং বা কালারটা চেঞ্জ হয়ে একটা ভিন্ন ধরনের একটা কালো, হলুদ বা ভিন্ন ধরনের একটা প্রলেপ পড়ে যাচ্ছে, তখনও আপনারা ধরে নেবেন যে আপনাদের মুখে প্লাক জমা হচ্ছে, ক্যালকুলাস জমা হচ্ছে। ওই সময় যদি আমাদের কাছে পরামর্শের জন্য আসা হয়, তাহলে আমরা সেটা একটা পদ্ধতি, যেটা বলি আমরা স্ক্যালিং পদ্ধতি, আচ্ছা, আচ্ছা। স্ক্যালিংয়ের মাধ্যমে প্লাক বা ক্যালকুলাসটা দূর করে দিলে আপনি পরবর্তীতে মাড়ি প্রদাহ থেকে সুস্থ থাকবেন। তার মানে স্কেলিং করার বিষয়ে কিন্তু একটি আমাদের ধারণা রয়েছে যে আমরা যদি বছরে অন্তত দুবারও স্কেলিং করি, আমাদের মাড়ির দাঁতের যে প্রলেপটা এটির আস্তর ক্ষয়ে যেতে থাকে, এবং এটির কারণে পরবর্তীতে জটিলতা হয়। বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন স্যার? না, এটা অবশ্যই মানে অনেকের ভুল ধারণা যে আমরা স্ক্যালিং করলে দাঁতের মাড়ি ক্ষয় হয়ে যায়, প্রলেপ ক্ষয় হয়ে যায়। আসলে সেটা না। স্ক্যালিং পদ্ধতিটা হলো আমাদের দাঁতের সারফেসে যে প্লাক বা ক্যালকুলাস, বা আপনাদের আমরা খেয়াল করে দেখব যে বিভিন্ন কালারের যে একটা বস্তু জমা হচ্ছে, সেটা বস্তুটা যখনই বেশি জমা হবে, তখনই আপনার মাড়িটা সরে যাবে। আচ্ছা। দাঁতের গোড়া থেকে মাড়িটা নিচের দিকে চলে যাবে। সেটাকে আমরা বলি রিসিশন, মানে জিঞ্জেবল রিসিশন বলি। যত বেশি প্লাক জমা হবে, তত মাড়ি নিচের দিকে নেমে যাবে। এই পর্যায়ে যখন আপনি আসবেন, তখন আমি যখন প্লাকটা দূর করে দিব স্ক্যালিংয়ের মাধ্যমে, তখন আপনাদের পেশেন্টের কাছে মনে হয় যে আমাদের মাড়ি ক্ষয় হয়ে গেছে। আচ্ছা। অ্যাকচুয়ালি মাড়ি হয়নি, মাড়ি প্লাক বা ক্যালকুলাসের কারণে সরে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তখন এই সরে যাওয়াটাকে আমরা বলি যে ক্ষয় হয়ে যাচ্ছে। এই প্লাক বা মাড়ি সুস্থতার জন্য আমাদের অবশ্যই স্ক্যালিং করতে হবে। স্ক্যালিং করার পরবর্তীতে আমরা কিছু ইনস্ট্রাকশন দিয়ে থাকি, কিছু পদ্ধতি বলে থাকি যে আপনার মাড়িকে সুস্থ অবস্থায় রাখার জন্য আপনি এই নিয়মগুলো পালন করবেন। তাহলে যে অংশটা থেকে মাড়ি সরে গিয়েছে, সেটা পুনরায় আবার ওখানে ফিরে আসে এবং মাড়ি সুস্থ থাকবে। নিশ্চয়ই। তো আমরা অবশ্যই বলতে পারি যে যদি হলুদ আস্তরণ পড়ে যায়, তাহলে ধরে নিতে হবে ক্যালকুলাসের একটি উপসর্গ, অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসক দেখানো প্রয়োজন। স্যার, আমরা অনেকেই কোনো দাঁতের একটি অংশ খোঁচা লেগে মুখের কোনো একটি জায়গায় ঘা হয়ে যায়, অথবা আমরা মুখে যেটাকে অ্যাপথাস আলসার বলে থাকি, অন্যান্য বিভিন্ন কারণে হয়ে থাকে। অ্যাপথাস আলসার হয়ে গেলে আমরা দেখা যায় ম্যাক্সিমাম আমাদের দেশের অধিকাংশ ব্যক্তিরা ফার্মাসিতে যাচ্ছে, বিভিন্ন ধরনের ওষুধ কিনে খাচ্ছে, এবং কখনোই বিশেষজ্ঞ চিকিৎসক দেখায় না, একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে দেখায়। আপনি এই বিষয়টিকে কিভাবে দেখেন? এটি কতটুকু যৌক্তিক? জি,
আসলে হ্যাঁ, অ্যাপটাস আলসার দিয়ে আমাদের কাছে পেশেন্টরা আসে। রোগীরা যখন মুখে একটা ঘা হয়ে যায় তখন আসার পরে আমাদেরকে বলে যে আমার মুখে ঘা হচ্ছে এবং অনেক পেইনফুল হচ্ছে। অ্যাপটাস আলসার সাধারণত কিছু উপসর্গ থাকে। সাধারণত অ্যাপটাস আলসার হলে পেশেন্টের একটা পেইনের পরিমাণটা বেশি থাকে, আচ্ছা। ব্যথাটা বেশি থাকে এবং পেশেন্ট খেতে প্রচণ্ড অসুবিধা হয়, ইভেন কথা বলতে অসুবিধা হয়। কিন্তু অ্যাপটাস আলসার দীর্ঘস্থায়ী না। সাধারণত অ্যাপটাস আলসার আমাদের কাছে আসলে বা আমরা প্রপারলি ট্রিটমেন্ট দিলে বা যে উপসর্গগুলো যে কারণে উপসর্গগুলো দেখা দেয়, যেমন অ্যাপটাস আলসার সাধারণত আমরা বলে থাকি, প্রথমত বলে থাকি এটা আননোন অরিজিন, মানে কোনো কারণ ছাড়া এটা হতে পারে। আচ্ছা। তারপর আমরা বলে থাকি কিছু নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি, মানে আমাদের যে ভাইটাল যে পুষ্টিকর যে উপাদানগুলো আছে সেগুলোর যদি আমাদের ঘাটতি থেকে থাকে সেক্ষেত্রে হতে পারে। আমরা অনেক ক্ষেত্রে বলে থাকি অ্যানিমিয়া, রক্তশূন্যতা দেখা দিলে সেখানে অ্যাপটাস আলসার হতে পারে। তারপর আমরা বলতে পারি সাইকোসোমাটিক, যেমন অনেক ক্ষেত্রে অনেক পেশেন্টকে আমরা হিস্ট্রি নিয়ে দেখেছি যে পেশেন্টের রাতে ঘুম কম হয়, আচ্ছা। পেশেন্ট স্ট্রেসে থাকে, মানসিক একটা স্ট্রেসে থাকে, সেক্ষেত্রে আমরা অ্যাপটাস আলসার পেশেন্টকে পেয়ে থাকি। তো এই ধরনের অ্যাপটাস আলসার পেশেন্টকে আমরা প্রথমেই পেলে আমরা পেশেন্টকে অ্যাসুরেন্স করি, পেশেন্টের যে উপসর্গ যে কারণে হতে পারে সেই কারণগুলো নির্ণয় করে আমরা পেশেন্টকে সমাধান দিয়ে থাকি এবং অ্যাপটাস আলসার সাধারণত 7 থেকে 10 দিনের ভিতরে সুস্থ ভালো হয়ে হয়ে যায়, যায়। ভালো হয়ে যায়। নিশ্চয়ই। এটা হলো অ্যাপটাস আলসার। আর যদি 7 থেকে শার্প টিথ দিয়ে অনেকের কিন্তু ঘা হয়ে যায়। জি, এটাকে কি আমরা অ্যাপথাস আলসার বলতে পারি? না, এটাকে আমরা সাধারণত ট্রমাটিক আলসার বা আঘাতজনিত কারণে আলসার বলতে পারি। এবং এটা যখন আমাদের কোনো ভাঙা দাঁত অথবা কোনো ড্যান্চার, মুখে যে আমরা অনেক ক্ষেত্রে বাঁধানো দাঁত পড়ে থাকি, সেই ড্যান্চারের কারণে যখন মুখের আবরণে ক্ষত হয় তখন আমরা এটাকে সাধারণত আঘাতজনিত কারণে বা ট্রমাটিক আলসার বলে থাকি। এই ধরনের আলসারকে আমরা সাধারণত যেই কারণে হচ্ছে, যেমন শার্প টিথ মানে ভাঙা দাঁতের অংশে খোঁচা লেগে হচ্ছে, যদি আমরা শার্প টিথটাকে রিমুভ করে দিই অথবা শার্প টিথটাকে ব্লান্ট করে দিই, মানে স্মুথ করে দিই, সমান করে দিই, অথবা ড্যান্চারটাকে ঠিক করে দিই, ইলফিটিং ড্যান্চারটাকে, তাহলে অ্যাপটাস আলসারের কারণটা দূর হয়ে যাবে এবং আলসারটা হিলিং হয়ে যাবে। আচ্ছা। হিলিং হয়ে যাবে। হিলিং হয়ে গেলে পেশেন্টের এই আলসারটা সুস্থ দিকে চলে যাবে। একদমই। স্যার, অনেকে দেখা যায় যে মুখে ঘা হয়েছে, সেটি অ্যাপথাস আলসার নাকি ট্রমাটিক আলসার নাকি অন্য কোনো কোনো কারণে ঘা হয়েছে, এটি বোঝার উপায় কি? আপনারা কি কোনো বিশেষ পরীক্ষা করান নাকি শুধু রোগের উপসর্গগুলো দেখলেই বুঝে যান? না, এটা এক্ষেত্রে আমাদের যদি আমরা আলসারটা আমাদের কাছে আলসার নিয়ে আসার পরে পেশেন্ট পর্যবেক্ষণ করে আমাদের কাছে মনে হয় যে এটা অ্যাপটাস আলসার, তাহলে আমরা ট্রিটমেন্ট ওভাবে দেবো। আর ট্রমাটিকের যে কারণে হচ্ছে, কারণগুলো দূর করলে ট্রমাটিক আলসার বা আঘাতজনিত আলসারটা দূর হয়ে যাবে। আর যদি এই দুটোর বাইরে আলসারটা দীর্ঘস্থায়ী হয়, সাধারণত কোনো ধরনের ক্ষত মুখে বা ঘা বা যেটাকে আলসার বলি আমরা, এটা যদি 3 সপ্তাহের বেশি ট্রিটমেন্ট করার পরেও, চিকিৎসা নেওয়ার পরেও উপসর্গগুলোকে দূর করার জন্য আমরা যে ধরনের পরামর্শ দিয়ে থাকি, সেগুলো দেওয়ার পরেও যদি আলসারটা পরিপূর্ণভাবে সুস্থতার দিকে না আসে, আচ্ছা। তখন আমরা এটাকে চিন্তা করি যে হ্যাঁ, এটা তাহলে অন্য কোনো ধরনের আলসার হতে পারে। সেক্ষেত্রে আমরা সাধারণত এই আলসারটাকে প্রাইমারিলি আমরা মেলিগন্যান্ট আলসার হিসাবে, নন হিলিং আলসার হিসাবে ধারণা করে দিই এবং সেই আলসারের প্রান্ত থেকে আমরা একটা টিস্যু বা একটা অংশ কেটে নিয়ে সেটাকে মাইক্রোস্কোপি এক্সামিনেশন, যেটা আমরা হিস্টোপ্যাথোলজি পরীক্ষা বলি, আচ্ছা। সেটাতে করে আমরা একটা ডায়াগনোসিসে পৌঁছাই, যে নির্ণয়ে পৌঁছাই যে এটা মেলিগন্যান্ট বা ক্যান্সারের দিকে এটা কোনো ধরনের পরিবর্তনের টিস্যু হয়েছে কিনা। তো সেই রিপোর্টের ভিত্তিতে তখন আমরা সেই আলসারটা ট্রিটমেন্ট করে থাকি। তার মানে এটি এই মুহূর্তে সবচাইতে গুরুত্বপূর্ণ কথা আজকের জন্য এই আলোচনায়, যে একজন ব্যক্তির মুখে যদি ঘা 3 সপ্তাহের বেশি স্টে করে সেটি হতেও পারে ক্যান্সারের বহিঃপ্রকাশ। তো আমাদের দেশের প্রেক্ষাপটে স্যার, মুখে যে ক্যান্সার, আপনি তো একজন ম্যাক্সিলোফেশিয়াল সার্জন, প্রচুর ক্যান্সারের রোগী পেয়ে থাকেন, কি পরিমাণ রোগী ডিল করেন আপনারা? বাংলাদেশে এই প্রাদুর্ভাব কীরকম? বাংলাদেশে এখন ওরাল ক্যান্সার বা ওরোফেশিয়াল রিজিয়নে ক্যান্সারের সংখ্যা প্রতিদিনই বাড়ছে, প্রতিনিয়ত বাড়ছে। কারণ হলো এই ধরনের ক্যান্সার হওয়ার জন্য যে কারণগুলো আছে, যেমন আমাদের দেশের অভ্যাস, যেটা আমরা পান, সুপারি, জর্দা, এই অভ্যাস আমাদের দেশের পেশেন্ট প্রচুর। এছাড়া আমাদের দেশের পেশেন্টদের মুখে ঘা হলে সেই ঘাটা দীর্ঘস্থায়ী, তারা চিকিৎসার বাইরে থাকে একদমই। এবং দীর্ঘদিন চিকিৎসার বাইরে থাকেন এবং এই উপসর্গগুলো নিয়ে যখন আসেন তখনই আমরা পেশেন্টকে এই
ওরাল ক্যান্সার বা ক্যান্সার নির্ণয়ের ক্ষেত্রে আমরা সিলেক্ট করে থাকি। তো আমাদের ওরাল ক্যান্সার পেশেন্ট প্রতিনিয়ত বাড়ছে। আমাদের বিশেষায়িত হাসপাতাল ঢাকা ডেন্টাল কলেজ, ওখানে আমাদের 100 শয্যা রয়েছে। আমাদের যে সারা বাংলাদেশে সরকারিভাবে যে 8টা ডেন্টাল ইউনিট রয়েছে ওখানেও রয়েছে। কিন্তু দেখা যাচ্ছে যে ক্যান্সারের পেশেন্ট এমন পরিমাণ আছে যে আমরা ভর্তি দেওয়ার পরও অপেক্ষাধীন অনেক পেশেন্ট থাকে, আচ্ছা, যারা ভর্তির অপেক্ষায় থাকে। তো একটা ক্যান্সার পেশেন্ট যখন নির্ণয় হয়ে যাবে, সেই নির্ণয় হওয়া থেকে শুরু করে তাকে পরিপূর্ণ চিকিৎসা দিয়ে হসপিটাল থেকে রিলিজ দেওয়া পর্যন্ত একটা সময় লাগে। সেই সময়ের ভিতরে অন্য যে পেশেন্টগুলো অপেক্ষায় থাকে তাদেরও আবার এই ক্যান্সারের স্টেজ যেটা বলি আমরা, এটা বাড়তে থাকে, পরিবর্তন হতে থাকে। তবে সেই জন্য আমাদের দেশে পেশেন্ট, ক্যান্সার পেশেন্ট আমরা চিকিৎসা সেবা দিচ্ছি হসপিটালাইজড যেভাবে, এবং অপেক্ষাধীন পেশেন্ট যারা আছে তাদেরকে এই একই অবস্থা দাঁড়াচ্ছে। তো এখন প্রতিনিয়ত বাড়ছে আমাদের এই ওরাল ক্যান্সারের পেশেন্ট। একদমই। এই যে এত ব্যক্তিরা স্যার ওরাল ক্যান্সারে ভুগছে, সুনির্দিষ্ট কোনো কারণগুলো আইডেন্টিফাই করা গিয়েছে, কি কারণে ভুগছে? কারণের ভিতরে যে অভ্যাসগত যে কারণটা যেটা বললাম, আমাদের ধূমপান, তারপরে হচ্ছে হলো পান, সুপারি, জর্দা, তারপর হচ্ছে হলো কিছু আমরা আমাদের দেশে এখনও আমরা শুরু করতে পারিনি জেনেটিক্যাল কিছু কজ, আমরা জিনগত বৈশিষ্ট্যের কারণে অনেক ক্যান্সার আমরা চেঞ্জ করতে পারি, ডিটেক্ট করতে পারি। এবং আমাদের যে আলসারের যে মানে মুখে ঘা হওয়ার পরে আমরা যেটাকে চিকিৎসার পর্যায়ে না নিয়ে এসে অপেক্ষা করে থাকি, সেই কারণগুলো থেকে আমাদের এখানে দেশে একদম এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় চলেই আসে স্যার, যে ওরাল ক্যান্সার প্রতিরোধে অবশ্যই যে কোনো সময় যদি মুখে ঘা হয়ে থাকে তাৎক্ষণিকভাবে চিকিৎসকের শরণাপন্ন হওয়াটা অত্যন্ত জরুরি। আমরা যে আমাদের যে বর্তমান প্রেক্ষাপট, আমরা দেখা যায় ফার্মাসিতে ঘুরছি, নিজেরা ওষুধ খাচ্ছি এবং একটি নির্দিষ্ট সময়ের পরে গিয়ে যাচ্ছি, যখন স্টেজটা অনেক দূরে চলে যাচ্ছে, ক্যান্সার হয়ে গিয়েছে অলরেডি, তখন আর তো কিছু করার থাকে না। বা অপেক্ষাধীন অবস্থায় রোগীগুলো যারা অপেক্ষা করছে তাদের স্টেজ তো বাড়ছে, আপনি যেমনটি বলছিলেন, তাদের ক্ষেত্রে সতর্কতার কোনো বিকল্প নেই। আমরা আলোচনার একদম শেষ প্রান্তে স্যার, আপনাকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, ধূমপান, মদ্যপান কিংবা তামাকজাত দ্রব্য সেবন ওরাল ক্যান্সারের অন্যতম কারণ। আসুন আমরা এগুলো খাওয়া থেকে বিরত থেকে নিজেকে সুরক্ষিত রাখি। এতক্ষণ সাথে থেকে আমাদের আয়োজন দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।